করছি। গল্পটা শেষ করে আমি আবার একটা কিছু লেখার চেষ্টা করবো যাতে আই ক্যান সি ইয়োর কমেন্টস, আদারওয়াইজ আমি ফোনে দেখার চেষ্টা করব তোমরা কি এরকম কি কমেন্ট করছো। ওকে, সো সেইং দ্যাট আই এম স্টার্টিং। আমার প্রথম গল্পটা আমি যার কাছ থেকে শুনেছি সে অবভিয়াসলি একজন বড় আইপিএস অফিসার, সেজন্য আমি তার নাম এখানে মানে আমি তাকে একটা অন্য নাম দিয়েছি, মানে তার কোনো কিছুই আমি তোমাদেরকে জানাতে পারবো না। এবং ব্যাপার হচ্ছে কি জানো, এই গল্পগুলো যেগুলো আমরা মাঝে সাঝে শুনে থাকি, সেটা ধরো সলভড আনসলভ ক্রাইম হোক বা এরকম ধরনের একটু অদ্ভুত গল্প, ওরা ঠিক এটাকে নিয়ে পাবলিসিটি করে না। এবং এরকম অনেক কেস আছে যেগুলো কোনোদিনই পাবলিকের কাছে আসে না, ইট ইজ নেভার মেড পাবলিক। এবং তার একটা কারণ হচ্ছে যে এই গল্পটা শুনলে তোমরা বুঝতে পারবে এর মধ্যে এই গল্পটা শুনলে তোমরা বুঝতে পারবে যে এর মধ্যে যে বিলিভেবিলিটি কম্পোনেন্টটা আছে, মানে বিশ্বাসযোগ্যতা যাকে বলে, সেই কম্পোনেন্ট যেটা আছে সেটা যদি একটা মাস লোক শোনে তারা পুলিশের ওপর থেকে ভরসা করা ছেড়ে দেবে। কারণ আমরা তো এটা সবসময় মানতে চাই না যে কোনো ক্রাইম হলে বা কোনো রকম খারাপ কাজ হলে যে পুলিশ সেটা সলভ করতে পারবে না, বা আমাদের মনে হয় পুলিশকে সেটা সলভ করা উচিত, বিকজ অফ দ্যাট দ্য পুলিশ ইজ দেয়ার। বাট বলতে পারো যে কিছু ক্রাইম এরকম থাকে যেগুলো নট সলভেবল, বা হয়তো ওরা জানে কিন্তু সেটাকে আসল ক্রিমিনালকে বা আসল দোষীকে ধরতে পারছে না। এবং কিছু গল্প থাকে যেরকম আজকেরটা তোমাদের শোনাবো, যেখানে the explanation is not something যেটা পুলিশের খাতায় লিখতে পারে বা যেটাতে কোনো রকম ভাবে তারা এই গোটা জিনিসটাকে বিশ্বাস করতে পারে বা তারা এই জিনিসটাকে মানতে পারে, মানে ইট ইজ নট পসিবল। সো দ্যাট বিং সেড, এই ঘটনাটা ঘটেছিল ধরো তোমার নর্দার্ন ইন্ডিয়াতে কোথাও, আগেন কোথায় হয়েছে আমি বলতে পারবো না কারণ পারমিশন নেই। আমি সেই জন্য জায়গাটার একটা বেসিক নাম দিয়েছি যাতে গল্প বলতে সুবিধা হয়, এবং ভদ্রলোকেরও একটু নাম দিয়েছি। ওখানকার কিছু লোকজন আছে যাদের নাম আমি একটু বানিয়ে নিয়েছি কাল্পনিক, কারণ আমার গল্প বলতে সুবিধা হবে। তো ধরো জায়গাটার নাম হচ্ছে গঙ্গাপুর, ঠিক আছে? নর্দার্ন ইন্ডিয়াতে, নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়ার যত জায়গা আছে তার মধ্যে কোনো একটা ছোট জায়গার নাম হচ্ছে গঙ্গাপুর, ঠিক আছে? সেখানে তোমার প্রাকৃতিক সৌন্দর্যর মধ্যে ছোট পাহাড়, কিছু জঙ্গল, এরকম দিয়ে একটা জায়গা, এবং মানে এমনই ছোট একটা জায়গা যে সেখানকার কথা মানে আশেপাশের লোকেরা, মানে এটা ধরো গঙ্গাপুর হচ্ছে একটা ডিস্ট্রিক্টের মধ্যে একটা ছোট জায়গা, মানে ছোট গ্রাম। সো ইট ইজ নট সামথিং দ্যাট চট করে কেউ জানতে পারবে। ইভেন দেন অলসো আই এম নট গিভিং ইউ দ্য নেম, বাট আই এম জাস্ট ইউজিং দ্য নেম অফ গঙ্গাপুর, অ্যান্ড তোমাদের বোঝার জন্য আমি বলছি যে একটা খুবই ছোট গ্রাম, একটা পার্টিকুলার স্টেটের একটা পার্টিকুলার ডিস্ট্রিক্টের মধ্যে একটা ছোট গ্রাম। সো জায়গাটা খুব সুন্দর, ইট ভেরি রুরাল এরিয়া জায়গাটা, এবং মানে জায়গাটার কথা বাইরের লোকেরা তো কেউ জানেই না। ওখানে ডিস্ট্রিক্টে পুলিশ আছে, ওদের গ্রামে অবভিয়াসলি পুলিশ নেই। সো ডিস্ট্রিক্ট লেভেল থেকে একজন দুজন গ্রামের কাজ করতে যায়, এবং অবভিয়াসলি ওখানে এরকম কিছু হচ্ছে না যে ওরা, মানে এরকম নয় যে পুলিশ স্টেশন সব জায়গাতে থাকতে হবে, কারণ দ্যাট ইজ আগেন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন, সেটা তো আমরা নিতে, মানে আমি সে নিয়ে কোনো কথা বলতে পারবো না। তো এই ঘটনাটা হয়েছে ধরো, এটা হয়েছে, উনি বলেছেন, আমি ওনার নাম দিচ্ছি অরবিন্দ রাঘব বলে, উনি বলেছিলেন এই ঘটনাটা হয়েছিল 2016-17 সালে উনি এটার কথা জানতে পেরেছেন, কিন্তু ঘটনাটা এখনো পর্যন্ত ঘটছে ওখানে। সো
উনি যখন এটাতে ওনাকে যখন বলা হয়েছিল যাওয়ার জন্য, এটা গিয়ে সলভ করার জন্য, তখন ধরো 2016 ধরে নাও, 2016 15-16 সাল, এবং ওনাকে বলা হয় যে ওখানে একটা খুবই একটা হরবল গ্রুসাম একটা মার্ডার হয়েছে, এবং আপনি যান এবং গিয়ে মানে ওখানে যে অলরেডি যে ধরো আইপিএস অফিসার্স আর যারা জেনারেল পুলিশ অফিসার্স, যারা আইপিএস নন, যারা স্টেটের দিক থেকে পুলিশ হয়েছেন, সেই তাকে ধরো তার নাম ইন্সপেক্টর মেহতা বললাম, তাকে হেল্প করার জন্য যাওয়ার কথা বলছেন। মানে তার পক্ষে এই জিনিসটা হ্যান্ডেল করা সম্ভব নয়। সো যাই হোক, তো অরবিন্দ রাঘব ইজ বেসড আউট অফ দিল্লি। তখন অ্যাটলিস্ট হি ওয়াজ বেসড আউট অফ দিল্লি। তো তিনি দিল্লি থেকে ধরো এই জায়গাটাতে গাড়ি চালিয়ে যাওয়া যায়, বেশ অনেকক্ষণ গাড়ি চালাতে হয়, বাট গাড়ি চালিয়ে যাওয়া যায়। সো উনি বেরিয়ে এই গ্রামে যখন পৌঁছেছেন, মানে গঙ্গাপুরে যখন পৌঁছেছেন, তখন বেশ সন্ধে হয়ে আসছে। হ্যাঁ, বেশ অনেকটা ড্রাইভ, অলমোস্ট 8-9 ঘন্টা ওনাকে ড্রাইভ করতে হয়েছে। তো উনি যখন পৌঁছেছেন ওখানে গিয়ে, যেখানে ওই মিস্টার ইন্সপেক্টর মেহতা যেখানে ছিল, অবভিয়াসলি 2015-16 সালে দেয়ার ওয়াজ মোবাইল ফোন, তো ওনারা কথা বলেছেন, এবং যেখানে মিস্টার মেহতা মানে ইন্সপেক্টর মেহতা ছিল, উনি মানে এই যে আইপিএস অফিসার ডিএসপি র্যাঙ্কের হবেন, মানে এসপি র্যাঙ্কের হবেন বোধহয়, খুব সম্ভবত। তিনি ওখানে পৌঁছে যাচ্ছেন ইন্সপেক্টর মেহতার কাছে, এবং গিয়ে বলেছেন যে কি হয়েছে। তো বলছেন যে স্যার আপনি চলুন, আপনাকে আমরা নিয়ে যাব যেখানে হয়েছে। তো বলে তোমরা এখনো বডি মুভ করোনি, তোমরা এখনো বডি মুভ করোনি? তো ওরা বলেছেন যে না, আমরা বডি মুভ করিনি, কারণ 1 নম্বর কথা, এখানে কোনো ফরেন্সিক বা সেরকম লোক এখন নেই, তারাও আসছে, তারা জেলা মহকুমা থেকে তারা আসছে, এবং যেহেতু ছোট জায়গা সেহেতু অবভিয়াসলি ওদের কোনো মানে ডেডিকেটেড কোনো মর্গ বা যে ডেডিকেটেড কোনো এরকম লোক নেই যারা এরকম কাজ করে থাকে, সেই জন্য ওদেরকে এখান থেকে ওখান থেকে লোক ডেকে আনাতে হচ্ছে। সিভিল হসপিটালে এগুলো মানে বডি রাখা হবে। তো গেছে, তো বলছি ঠিক আছে তাহলে আমাকে নিয়ে চলো কোথায় হয়েছে। তো মানে গ্রামের মধ্যে, গ্রামের বেশ অনেকটা ভেতর দিকে গিয়ে একটু মানে যেখানে তোমার ক্ষেত খামার শেষ হয়ে গিয়ে একটু জঙ্গল এলাকা শুরু হচ্ছে, সেখানে একটা ভাঙা পোড়ো বলে না, ভাঙা পোড়ো মতন একটা রুইন্ড একটা মন্দির আছে। সেই মন্দিরে কোনো বিগ্রহ নেই। সেই মন্দিরটা মানে মন্দির ধরো তুমি ঢুকলে যেরকম মন্দিরের গর্ভগৃহ হয় সেরকম গর্ভগৃহ, কিন্তু যেখানে তোমার বিগ্রহ থাকে সেই জায়গাটা খালি, এবং ভেতরেও মন্দিরটা ভাঙা অ্যাজ ইফ কেউ মন্দিরের ভেতরটাও ভাঙার চেষ্টা করেছিল, এবং মন্দিরের বাইরে তো অবভিয়াসলি ভাঙা। এবং এখানে যে লোকজন আসে না এটা বোঝা যায়, কারণ আস্তে আস্তে কি হয়, যেখানে মানুষজন যাওয়া কমিয়ে দেয়, যে জায়গাগুলো খালি হয়ে যায়, নেচার ক্লেমস ইট, মানে গাছপালা সব গজাতে শুরু করে নেচার ক্লেমস এভরিথিং। সো এরকম অবস্থা। তো ভেতরটা অবভিয়াসলি ভীষণ অন্ধকার, ওরা কোনো মতে টর্চ ফর্চ জ্বালিয়ে ভেতরে ঢুকেছে। ভেতরে ঢুকে মানে সিন ওয়াজ মানে ইভেন ফর ভেরি এক্সপিরিয়েন্স অফিসার, অরবিন্দ রাঘবের মতন একজন এক্সপিরিয়েন্স অফিসারের কাছেও সিনটা প্রচন্ড একটা মানে অদ্ভুত ভয়ঙ্কর একটা সিন। মন্দিরের যেখানটাতে বিগ্রহ থাকে, ঠিক যেখানে বিগ্রহটা থাকে ঠিক তার সামনে যদি ধরো একটা চাতার মতন আছে আর একটা জায়গা মতন আছে, বোঝা যায় সেখানে অনেকদিন আগে পুজো পাঠ ইত্যাদি হতো, তার তো চিহ্ন থেকে যায়। সেখানে বডিটা পড়ে আছে, মানে বডি হচ্ছে একজন ফুল গ্রোন একজন মেল, তার গায়ে কোনো রকম জামা কাপড় নেই, এবং তার মানে তার চেহারার মধ্যে একটা বিশাল বড় একটা কিরকম আতঙ্কর ভাব আছে, চোখগুলো খোলা, মানে আতঙ্কে যদি কেউ চোখ খোলা হয়ে যায় সেরকম অবস্থা, এবং তার গলা কাটা। অবভিয়াসলি বুঝতে পারছো যে এই অবস্থাতে তার চারিপাশে একটা পুকুরের মতন রক্ত ভরে গেছে, মানে দ্য বডি ইজ অলমোস্ট ইন আ পুল অফ ব্লাড,
এবং সেই ব্লাডটা এতক্ষণে মানে যতক্ষণে অরবিন্দ রাঘব ওখানে এসছেন এবং এই খুনটা হয়েছে তার আগের দিন রাত্রিরে, উনি পৌঁছেছেন তার পরের দিন সন্ধ্যেবেলা, ততক্ষণে অবভিয়াসলি রক্তটা জমতে শুরু করেছে। তো মানে এতই একটা কি বলবো, মানে জায়গাটা এমন, এদিকে অন্ধকার হয়ে আসছে, এমনিতে ওইরকম একটা সিন, এবং তারপরেই কোন রকম আওয়াজ নেই, ভেদ মানে ওখানে জঙ্গল শুরু হয়ে যাচ্ছে, এবং ঝিঝি পোকা এবং জঙ্গলের যে আওয়াজ হয়, ফরেস্টের যে আওয়াজ হয় চারিদিকে, সেই রকম একটা থমথমে একটা কিরকম একটা অদ্ভুত একটা অ্যাটমসফিয়ার। উনি তো শহরের মানুষ, যদিও ওনার পোস্টিং বাইরে বাইরে হয়েছিল, কিন্তু তাহলেও এরকম একটা অজ পাড়াগা যাকে বলে, এরকম একটা অ্যাকচুয়াল ব্যাপারের মধ্যে উনি তো কোনোদিন সেরকম ওনার কোনো এক্সপিরিয়েন্স হয়নি, এটা ওনার ফার্স্ট এক্সপিরিয়েন্স, মানে ওনার ভেতরটাও কেঁপে গেছে। তখন উনি বলেছেন যে ঠিক আছে, এবং এই কথা এই সব হতে হতে হঠাৎ একটু আওয়াজ টাওয়াজ হয় এবং ওরা দেখতে পায় যে ওই সিভিল হসপিটাল এবং অন্যান্য জায়গা থেকে যে লোকজন আসার কথা ছিল বডি রিমুভের জন্য, তারা এসে যায় এবং সবাই মিলে দাঁড়িয়ে গ্রামের যে মোড়ল ছিল, মানে যে পঞ্চায়েত হেড, সে এবং বাদবাকি গ্রামের যারা সিনিয়র লোকজন, তারা সবাই মিলে, এবং অরবিন্দ রাঘব এবং ইন্সপেক্টর মেহতা এবং যারা এসছিল ফরেন্সিকের লোকেরা, তারা সবাই মিলে অবভিয়াসলি জায়গাটা খালি করে দেয়। ওখানে মানে রাত্রিবেলাতে ওখানে বডি ফেলে রাখতে পারবে না। তো যখন এই জায়গাটা খালি হচ্ছে, ওরা যখন রিমুভ করছে, তখন এসপি রাঘব একটু জায়গাটা ঘুরে দেখছিলেন। উনি মানে দেখার চেষ্টা করছিলেন যে কোনো রকম ক্লু আছে কিনা, কিছু আছে কিনা, এবং উনি দেখতে পান যে একটা সেট অফ ফুটপ্রিন্টস জঙ্গলের দিকে গেছে, মানে খালি পায়ে কেউ যদি মাটিতে হেঁটে জঙ্গলের দিকে যায় গেছে। সেই পাটা হঠাৎ যদি তুমি কোথা থেকে লাফিয়ে একটা মাটিতে পড়ো এবং সেখান থেকে পা নিয়ে হেঁটে যদি জঙ্গলে ঢুকে যাও, এইটুকু, মানে মন্দিরের দিকেও নেই, কিন্তু মন্দিরের থেকে বেরিয়ে যদি তুমি জঙ্গলের দিকে যাও সেরকম আছে। তো উনি তখন মানে অন্ধকার হয়ে আসছিল, সেই জন্য উনি ওখানে যে একজন দুজন কনস্টেবল ছিল তাদেরকে ডেকে সঙ্গে সঙ্গে কিছু একটা করে ওই জায়গাটার একটু করার চেষ্টা করেন, মার্ক করার চেষ্টা করেন, কারণ তখন এমনই অন্ধকার এবং ওখানে আর লাইট নেই যে ফটোগ্রাফি হতে পারবে, যে ওরা ছবি তুলতে পারবে, পাটা খালি পায়ের ছবি তুলতে পারবে। যাই হোক, এইসব করার পরে তখন ইন্সপেক্টর মেহতা বলেছে যে আমরা এখানে একটাই মানে ভাঙাচোরা একটা গেস্ট হাউস বা হোটেল তোমরা বলতে পারবে না, মানে একটা কিছু একটা আছে ওদের ওখানে গ্রামের, মানে দুটো তিনটে গ্রামের মধ্যে একটা জায়গা যেখান থেকে দুটো তিনটে গ্রামে যাওয়া যায়, তোমরা সেটাকে তোমরা সার্কিট হাউস মতন বলতে পারো, অনেক পুরনো, সেখানে ওনার থাকার ব্যবস্থা করেছে, কারণ অবভিয়াসলি অত রাত্রিরে উনি তো আর ফিরতে পারবেন না। তো ইন্সপেক্টর মেহতা তখন ওনাকে বলেন যে আপনি তাহলে এখানে রাত্রিরে থাকুন, আমি আবার কালকে সকালে আসবো। তো ওনা যাই হোক, তো সব হয়ে টয়ে উনি সেই কটেজ বলছি সার্কিট হাউসে চলে আসেন। কিন্তু যারা গ্রামের ছিল তারা বারবার ওনাকে বলছে যে স্যার আপনি না, মানে আপনাকে এটা আর কিছু করতে হবে না স্যার, এটা কিছু না। তো উনি খুব অবাক হয়ে গেছেন যে আমাকে কেন ইনভেস্টিগেট করতে হবে না, মানে ওনার ভয় যদিও লাগছে, কিন্তু ভয়টা উনি ভূতের পাচ্ছেন এরকম নয়, ওনার একটা অদ্ভুত কিরকম একটা গায়ের মধ্যে করছে, কিরকম একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে। সো যে মানে আই এম সরি, যে মারা গেছিল তার নাম হচ্ছে রঘুনাথ, সে ওই মানে ওইখানকার বাসিন্দা। তার এরকম ধরো তখন তার বয়স প্রায় 50-55 বছর বয়স ভদ্রলোকের। তার বাড়ির লোকজন এসে দেখা করার চেষ্টা করেছে এসপি রাঘবের সাথে এরকম। তো তারপরে গ্রামের একজন বৃদ্ধ ভদ্রলোক এসে ওনাকে বলছেন যে ঠিক আছে আপনি যদি থাকেন আপনি এখানে থাকুন, কিন্তু আপনি কিন্তু রাত্রিবেলা বেরোবেন না, কোথাও যাবেন না, এখানে যেখানে আছেন সেখানেই থাকবেন। এবার উনি পুলিশের একজন বড় লোক, হি ইজ নট ইউজ টু দিস কাইন্ড অফ থিংস, হি ইজ লাইক এক্সকিউজ মি, আমার যেখানে যেতে ইচ্ছা করবে আমি যাব, আমি এখানে ইনভেস্টিগেশনে এসেছি, আমার যার বাড়িতে যেতে ইচ্ছা করবে, যেখানে যেতে ইচ্ছা করবে আমি সেখানে যাব, হু আর ইউ টু টেল মি আমি কোথাও যাব কি যাব না। তখন সে বলেছে না স্যার আমি আপনার ভালোর জন্যই বলছি, আপনি যাবেন না। তাই হোক, তো বলছি ঠিক আছে ওকে ফাইন। একটু টায়ার্ডও ছিলেন, গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে তো পড়েছেন, কিন্তু ঘুমাতে পারছে না, এপাশ ওপাশ করছে না। একে তো মানে জায়গাটা একটু সাংঘাতিক রকমের ভালো নয়,
আর যাই হোক ওরা ইউজ টু আছে এরকম ধরনের জিনিসে। সো তখন ও মানে রাত্রিবেলা উঠে একটু হাঁটাচলা করবে বলে দরজা খুলে বাইরে এসছে না, সার্কিট হাউস তো মানে বাইরে আসলেই মাঠ ঘাট ইত্যাদি। এবং তারপরে উনি ভাবছেন যে না আমি একটু যাই, দেখে আসি তো মন্দিরে কোনো রকম কাজ হয় কিনা, হয়তো রাত্রিবেলার দিকে কোনো নেফেরিয়াস অ্যাক্টিভিটি হয়, হয়তো কোনো রকম এদের সাথে ও হয়তো কাউকে ধরে ফেলেছিল চুরি করার জন্য ইত্যাদি ইত্যাদি করার জন্য। মানে ওনার পুলিশি মাথায় যা যা চিন্তা আসতে পারে সেগুলো আসছে। এই করতে করতে উনি ওখান থেকে হাঁটা দিয়ে মন্দিরের দিকে গিয়ে মন্দিরে পৌঁছে। মানে তখন একেবারে জমাট বাঁধা অন্ধকার, মানে ওখানে অন্ধকারটা মানে উনি বলছেন যে আমি বোঝাতে পারবো না যে ওখানটা কিরকম অন্ধকার, মানে মনে হচ্ছে যে একদম তাল তাল চাপ চাপ, মানে ইটস লাইক আ ব্লক অফ ডার্কনেস ওখানটাতে। তো যাই হোক উনি অবভিয়াসলি ভয় পাচ্ছেন, কিন্তু ভয় পেলে চলবে না এরকম অবস্থাতে উনি মন্দিরে পৌঁছে যান এবং মন্দিরের ভেতরে ঢুকে মানে টর্চ জ্বালিয়ে দেখার চেষ্টা করেন যে আর কিছু উনি মিস করেছেন কিনা। তখন উনি একটা জায়গায় যেখানে বডিটা পড়েছিল তার সামনে একটা জায়গায় একটা অদ্ভুত কিছু লেখা ঝোঁকা দেখেন, মানে কিছু একটা লেখা, মানে কোনো একটা রকম একটা কিছু লেখা আছে, যে স্ক্রিপ্টটা মানে যে ভাষায় লেখা আছে সেই ভাষাটা যদিও খানিকটা হিন্দি খানিকটা সংস্কৃতর মতন, কিন্তু উনি ভাষাটা পড়তে পারছেন না, মানে উনি বুঝতে পারছেন না লেখাটা কি, মানে ইটস মোর পিক্টোরাল দেন ইট ইজ ল্যাঙ্গুয়েজ, মানে দেন ইটস কি বলবো, ইটস রিটেন স্ক্রিপ্ট, ইটস মোর অফ আ পিক্টোরাল থিং। যেরকম তোমরা যদি ইজিপশিয়ান স্ক্রিপ্টটা দেখো, যে ওল্ড ইজিপশিয়ান স্ক্রিপ্ট ইজ আ মোর পিক্টোরাল স্ক্রিপ্ট, মানে ছবিতে বোঝানো হয়েছে, কথা মানে ভাষা বা তোমার অ্যালফাবেটাইজ নয় সেই রকম। কিন্তু উনি কিছু মানে উনিও বুঝতে পারছেন না, তো উনি ফোন বার করে ছবি তোলার চেষ্টা করছেন, কিন্তু কিছুতেই ঠিক হচ্ছে না, কারণ ওখানে অন্ধকারটা এত বেশি, এক হাতে ফোন এক হাতে টর্চ। আর তখন মানে আমাদের মতন আজকালকার দিনের ফোন 2016-তে ছিল না, বেসিক ক্যামেরা ফোন ছিল তখন। কিছুতেই উনি মানে জায়গাটাকে ঠিক করে তুলতে পারছেন না। এবং এইরকম সময় হঠাৎ ওনার মনে হয় যে উনি ওই জায়গাটাতে একা নেই, মানে একটা মনে হয় না তুমি একটা কোথাও আছো, এটা কোনো রকম একটা মানে কিছু একটা হয়। এবং উনি বলেন যে আমি এরকম করে টর্চটা নিয়ে কে করে এরকম করে যখন করেছি, তখন আমি একটা জায়গায় ডিস্টিংটিভলি এটাও একজন পুলিশ অফিসার বলেছেন, ডিস্টিংটিভলি উনি যিনি মারা গেছেন রঘুনাথ তাকে দেখতে পেয়েছেন। মানে একটা অদ্ভুত ভাবে রঘুনাথ দাঁড়িয়ে আছে, তার মনে ওকে দেখে অবভিয়াসলি দেখে মনে হচ্ছে না ও মানুষ, কিরকম একটা যেন একটা অদ্ভুত একটা ধোঁয়া একটা ব্যাপার। এবং রঘুনাথ কথা বলতে পারছে না কারণ ওর গলার এখানটা কাটা, এবং ওনার মনে হচ্ছে যে রঘুনাথ বলার চেষ্টা করছে যে তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও, এটা ওনার মনে হয়েছে কিনা আমি বলতে পারবো না, উনি বলেছেন যেটা আমার মনে হয়েছে। এবং উনি তখন মানে চমকে ওনার হাত থেকে না টর্চটা পড়ে গেছে মাটিতে, এবং টর্চটা পড়ে যাওয়াতে কি হয়েছে, দ্রাম করে একটু শব্দ হয়েছে, সেই শব্দতে ওনার এই যে ঘোরটা হচ্ছিল সেটা ভেঙে গেছে। তখন উনি আবার টর্চটা তুলেছেন, আবার নিজেকে বলেছেন না এসব কিছু না বলে যখন ফেরত যাবেন তার আগে উনি ওই জায়গাগুলো যেগুলো মার্ক করেছিল পায়ের ছাপের, সেই জায়গাটা একবার দেখতে যাবেন ঠিক করেছিলেন, যে কোনো কারণে সেই পায়ের ছাপটা কি আবার মন্দিরের দিকে এসেছিল। এই লেখাটা তখন ওনার মনে হয়েছে যে তখন তো ছিল না, মানে উনি নট শিওর ছিল কি ছিল না। তো উনি আবার ওই যে দিকটা পায়ের ছাপ গেছিল সেই দিকটা যখন টর্চ ফেলেছেন দেখছেন কোনো পায়ের ছাপ নেই, মানে একদম পুরো মাটিটা একদম প্লেন। বাট বিলিভ মি, উনি একা নন, ওনার সঙ্গে অনেকগুলো লোক ছিল যারা ওই পায়ের ছাপ দেখেছে। যাই হোক, এসপি রাঘব তো আর কিছু মানে উনি আর কিছু বুঝতে পারছেন না, উনি ওই সার্কিট হাউসে চলে গেছেন। সার্কিট হাউসে যখন গিয়ে ঢুকছেন তখন দেখছেন যে সার্কিট হাউসের যে লোকটা ওনার দেখাশোনা করছে সে বাইরে পায়চারি করে যাচ্ছে হাতে আলো নিয়ে। তারপরে যেই উনি পৌঁছেছেন তখন অনেক রাত্রি, তখন ও ঝাঁপিয়ে পড়ে বলেছেন স্যার আপনি কোথায় গেছিলেন, স্যার আপনি কোথায় গেছিলেন। আমি তো বলছি না তুমি কিছু চিন্তা করো না, আমি হাঁটতে গেছিলাম। বলে না স্যার আপনি ঢুকে পড়ুন। ঢুকে পড়েছে, ঢুকে পড়ে ঘুমিয়ে পড়েছে। পরের দিন সকালবেলা যখন ইন্সপেক্টর মেহতা এসছে তখন ও গিয়ে গ্রামের লোকেদেরকে ডেকেছে কথা বলার জন্য, এবং ওনার বস ওনাকে কিছু ইনফরমেশন পাঠিয়েছে, এবং সেই ইনফরমেশন পড়ে উনি অবাক হয়ে গেছেন যে
এই যে খুনটা হয়েছে, এই যে রঘুপত বলে যে খুনটা হয়েছে, রঘুপতি তো নাম ভুলে যাচ্ছে লোকজনের, রঘুনাথ বলে যে লোকটার খুন হয়েছে, দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম যে এই জায়গাতে, এই ভিলেজে খুন হয়েছে। মানে এই গ্রামে আর কোন রকম দুষ্কৃতি কার্য হয় না, মানে চুরি চামারি খুব কম হয়, ভেরি ভেরি লেস, বা কোন রকম মহিলাদের প্রতি কোনো ডাউরি কেস হানা টানা কিছু এরকম কিছু হয় না। কিন্তু ফর দ্য লাস্ট অলমোস্ট 50 ইয়ার্স, 50 বছর, মানে 2016 থেকে তোমরা যদি 50 বছর যাও, 50 বছরে এই গ্রামে কন্টিনিউয়াস মার্ডার হয়ে গেছে। মানে এমনও হয়েছে যে একটা বছরে দুজন করে লোক মারা গেছে। মানে দিস ইজ সামথিং দ্যাট নোবডি হ্যাজ বিন এবল টু সলভ টিল ডেট। মানে ওনার সাথে আমার অনেক, মানে এই রিসেন্টলি দেখা হয়েছে, তো উনি বলেছেন আজ পর্যন্ত এটার কোনো সলভ হয়নি, এবং তার কারণ উনি একটা দিয়ে গেছেন। তখন এই রিপোর্টটা পড়ে তো উনি আরো অবাক হয়ে গেছেন, এবং উনি বুঝতে পেরেছেন যে কেন ওনাকে পাঠানো হয়েছে ওই গ্রামে। এটা মানে একটা সিরিয়াল কিলিং এর ব্যাপার, বাট সিরিয়াল কিলিং অ্যাক্রস 50 ইয়ার্স একটু ডিফিকাল্টও। এবং যারা মারা গেছেন তারা সকলে ওই মন্দির চৌহদ্দির মধ্যে মারা গেছেন, মানে যারা খুন হয়েছেন তারা সবাই ওই মন্দিরের চৌহদ্দির মধ্যে খুন হয়েছেন, কিনা হয় মন্দিরের ভেতরে, নয় উইদিন লাইক 200 meters of the temple, তার বাইরে নয়। তখন উনি গ্রামের লোকেদের বলেছেন যে তোমাদের যে মানে বয়স্ক যারা আছেন তাদেরকে নিয়ে এসো, আমি এরকম কথা জিজ্ঞেস করবো। তো তারপরে ওরা জিজ্ঞেস করতে শুরু করেছেন, যে সবাইকে বলছেন যে কি ব্যাপার তোমরা বলো, কেউ মুখ খুলবে না, অবভিয়াসলি কেউ ওখানে মুখ খুলতে চাইছে না। উনি বুঝতে পারছেন যে এরা জানে ব্যাপারটা, কিন্তু এরা কেউ ওর সাথে শেয়ার করতে চাইছে না। তখন ইন্সপেক্টর মেহতা ওকে বলে যে কেউ বলবে না, কিছু বলবে না স্যার, এই কথাটা আমরাও জানি, কিন্তু এখানে অনেক গ্রামে এই কথা জানে, সবাই জানে, কিন্তু কেউ কোনো কথা বলবে না এখানে। তখন মনে বলছে না, এরকম করলে তো চলবে না, আমাদেরকে তাহলে আমরা লোকজনকে এরকম ধরে নিয়ে পুলিশ স্টেশন চলে যাব, যে ডিস্ট্রিক্ট পুলিশ স্টেশন আছে সেখানে চলে যাব। খুব রেগে গেছেন, বলেছেন যে আমি স্যারকে ফোন করছি, দুটো ডিস্ট্রিক্ট থেকে পুলিশ মাগাও। মানে তখন ওরা ফোর্স মাগাতে শুরু করে, যে লোকজনকে ধরে নিয়ে গিয়ে ইয়েতে কোয়েশ্চেন করবে, তোমার ডিস্ট্রিক্ট মানে যেখানে ওদের বড় পুলিশ স্টেশন আছে সেখানে গিয়ে। সো এই নিয়ে গ্রামের মধ্যে আবার বুঝতেই পারছো, গ্রামের একটা আলাদা পলিটিক্স, একটা আলাদা মানে ব্যাপার আছে। ইট ইজ নট লাইক আমাদের মতন শহরের মতন ব্যাপার। গ্রামে জিনিসটা অনেক বেশি ডিফিকাল্ট। পুলিশিং a village is much more difficult than policing any town or city and other things. And গ্রামের লোকেরা ঠিক পুলিশদের খুব একটা যে পছন্দ করে এরকম না। সেখানে পুলিশদেরকে পঞ্চায়েত এবং গ্রামের লোকেদের সাথে মিলেমিশে থাকতে হয়। এটা একটা রিয়ালিটি এভরিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড। ইট ইজ জাস্ট নট ইন ইন্ডিয়া, বাই দ্য ওয়ে। ইফ ইউ আর থিঙ্কিং এটা শুধু ইন্ডিয়াতে, এটা ইটস নট জাস্ট ইন ইন্ডিয়া, ইট ইজ এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড। তুমি সিটি থেকে যত ভেতর দিকে যাবে সেখানে পুলিশিং বিকামস দ্যাট মাচ মোর ডিফিকাল্ট। সো তখন ইন্সপেক্টর মেহতা ওনাকে একটু পাশে ডেকে নিয়ে গিয়ে বলেছে যে 1 মিনিট, হ্যাঁ স্যার, একটু ভালো করে কথা বলতে হবে স্যার, এখানে রাগারাগি করে কিছু হবে না, মারামারি হয়ে যাবে, আমারও সেরকম পুলিশ ফোর্স নেই, আর তাছাড়া আপনি তো চলে যাবেন, আমাকে তো এখানে থাকতে হবে। তো বলছে ঠিক আছে, তাহলে তুমি বলো। তখন ইন্সপেক্টর মেহতা গিয়ে ওই যে গ্রামের যে সব থেকে একজন বয়স্ক লোক ছিল তাকে বলেছে যে মানে তাকে নানাজি, দাদাজি বলেছে যে আপনি প্লিজ বলে দিন এনাকে। তো বলছে না, একে বললে ও বিশ্বাস করবে না, তারপরে গ্রামে বারবার পুলিশ পাঠাবে, আমাদের অনেক প্রবলেম হবে। তো বলছে আপনি বলে দিন, কিছু করবে না, আমি স্যারের গ্যারান্টি নিচ্ছি, স্যার কিছু বলবে না, মানে স্যার কিছু করবে না। কারণ অনেক বলা টলার পরে ওরা বলতে শুরু করেছে। তো এই বুড়ো ভদ্রলোক যে বলছে, সে বলছে যে আমার বাবার ঠাকুরদাদার আমল, মানে আমার ঠাকুরদাদার আমল থেকে, মানে ভদ্রলোক অনেক বয়স্ক যিনি বলছেন, তার ঠাকুরদাদার আমলের, তার ঠাকুরদাদারও বাবার আমল থেকে বলতে পারো, বাবার আমলের গল্প, মানে ওনার ঠাকুরদাদার বাবা, মানে ওনার গ্রেট গ্র্যান্ডফাদারের আমলে থেকে এটা হয়েছে। কি হয়েছে, এই গ্রামে একটা সময় অবভিয়াসলি আজ থেকে মানে 2016 থেকে প্রায় 60-65 বছর আগে,
তারও আগে 60-65 কি 70 বছর আগে হেমিকা দেবী বলে একজন ভদ্রমহিলা গ্রামে থাকতেন। হেমিকা দেবী মানে ওই মন্দিরটা যেটা মানে পরিত্যক্ত যে মন্দিরটা, সেটা একটা দেবী মার মন্দির। হ্যাঁ, সেখানে দেবী মাকে পুজো করা হয়। তো ওদের ফ্যামিলি মানে এই হেমিকা দেবীর যে ফ্যামিলি ছিল, তারা সবাই দেবী ভক্ত ছিলেন এবং দেবীর পুজো করতেন, এবং ওনাদের মধ্যে কিছু স্পেশাল পাওয়ার্স ছিল বা দেবীর শক্তি ছিল। যেরকম ধরো আমাদের বাংলায় বলে না ভর হয়, এখানে বলে মাতা আগেয়া, মাতা চড় গিয়া বলে। এখানকার দিকে নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়াতে বলে মাতা চড় গিয়া। এবং একই জিনিস সেই ওই ওনাদের ফ্যামিলিতে কারো না কারোর ওপরে এইটা হতো। এবং উনি খুব মানে এই মানে অবভিয়াসলি ফ্যামিলি যেতে যেতে হেমিকা দেবী যখন থাকেন তখন উনি এরকম মন্দিরে পুজো করতেন এবং সবাই ওনাকে খুব মান্যগণ্য করতো। মানে ওনার খুব একটা সব মানে একটা শুধু ওই যে গঙ্গাপুরতে নয়, গঙ্গাপুরের আশেপাশে যত গ্রাম আছে সবাই ওনার কাছে আসতো পুজো করার জন্যে, ফসল ভালো হওয়ার জন্যে, যে মানে ফার্ম অ্যানিমালস বা খেতি করার জন্য যে পশুরা আছে, পাখি বললাম আমিও পাগল হয়ে যাচ্ছি, পশুদের দেখার জন্য, তাদের যদি কোনো অসুখ হয়ে যেত, তারা যদি ঠিক মতো না খেত, সমস্ত কিছুতে, বাচ্চাদের কোনো অসুবিধা হলে, বড়দের কোনো অসুবিধা হলে, শি ওয়াজ লাইক দিস, কি বলবো, উনি প্রায় দেবী ছিলেন ওই গ্রামের। তো এবং উনি একরকম পুজো করতেন, দেবী মার পুজো করতেন, এবং তারপরে ওনার উপরে ওই মাথা চারাও হতো, এবং উনি অনেক কথা বলতেন, এবং সেগুলো সমস্ত ফুলে গেছে, সেগুলো সমস্ত মানে লোকজনের বিয়ে, বাচ্চা হওয়া, এক্সেট্রা এক্সেট্রা সমস্ত কিছুই ওনার আন্ডারে হতো। এবং কোনো একটা সময় আজ মানে 2016 থেকে ধরো 60 বছর আগে কোনো একটা সময় আস্তে আস্তে কিছু লোক এই ব্যাপারটাতে ওনাকে বিশ্বাস করা বন্ধ করে দেয়, বা কিছু লোকের এমন জিনিস দরকার ছিল যেটা হেমিকা দেবী করেননি, এবং অবভিয়াসলি পিপল স্টার্টেড গোয়িং अगेंस्ट হার। কিন্তু তখন অনেক লোক ওনাকে মানতো, সেই জন্য ওরা কিছু কথা বলতে পারেনি। কিন্তু তারপরে কোনো একটা সময় গ্রামে খুব মানে একটা খরা হয়, মানে খুব একটা তোমার বৃষ্টি টিষ্টি বন্ধ হয়ে যায়, এবং প্রায় 2 বছর এরকম খরা হয়। এবং বুঝতে পারছো যে এই সময়টাতে জাস্ট অ্যাবাউট দেশ স্বাধীন হয়েছে, সবকিছু একটু টালটামাল চলছে। তো ওনারা ওনাকে পুজো করতে বলেন, একটা স্পেশাল পুজো করতে বলেন। তখন বলেন যে না, আমার যা পুজো করার আমি করেছি, কিন্তু এখন দেবী প্রসন্ন নয়, তোমরা একটু অপেক্ষা করো, দেবী প্রসন্ন হবেন যখন তখন কাজ হবে। ব্যাপার হচ্ছে যে উনি এত বছর ধরে করে এসছেন, কিন্তু এই একটা সময় গিয়ে কোনো কারণে গোটা মানে গ্রামের লোকেরা ওনার अगेंस्टे চলে যায়। মানে বুঝতেই পারছো, একটা মিসইনফরমেশন কিছু একটা হয় ওনার अगेंस्टे, এবং সবাই ওনার अगेंस्टे চলে যায়, এবং প্রথমে খারাপ কথা বলতে শুরু করে, প্রথমে মন্দিরে আসা বন্ধ করে দেয়, এবং তারপরে এটাতেও তারা খুশি না হয়ে কোনো একটা সময় গিয়ে, কোনো একটা দিন গিয়ে হেমিকা দেবীকে তারা মন্দির থেকে ক্যাপচার করে বা ধরে নেয়, এবং তার যে দেবী মূর্তিটা ছিল, যেটা ওরা যেটা ভাবতো যে যেটা হচ্ছে সেন্টার অফ পাওয়ার, সেটা ওরা ভেঙে দেয়। এবং উনি সেটাকে মানে হেমিকা দেবীর তখন একটু বয়সও হয়ে গেছিল, উনি সেটাকে বাঁচাতে পারেননি, এবং ওনাকে খুবই অকথ্য অত্যাচার করা হয়। যেহেতু ওনার সঙ্গে কোনো লোক ছিল না, ওনাকে বাঁচানোর কেউ ছিল না, ওরা ওর উপরে খুবই অকথ্য মারধর অত্যাচার করে, এবং তারপরে ওনাকে মন্দিরের একটা জায়গার সঙ্গে বেঁধে রেখে ওরা চলে আসে। এবং দিনের পর দিন, প্রায় 7-10 দিন হেমিকা দেবী ওখানে বাঁধা অবস্থায় পড়েছিলেন। না উনি জল খেতে পেয়েছেন, না ওরা ওনাকে জল দিয়েছে, না ওনাকে খাবার দিয়েছে। তো উনি এই অবস্থায় মারা যান। এবং যে বৃদ্ধ ভদ্রলোক গল্প করছেন তিনি বলেছেন যে ওনার ওনার যে দাদুর বাবা বিশ্বাস ছিল
মানে গ্রামের সবাই যে এটা করেছিল এরকম না, কিন্তু বেশ অনেকজন, ধরো গ্রামের প্রায় 20-25টা ফ্যামিলি মিলে এরকম কাজ করেছিল। ওনার বিশ্বাস ছিল যে উনি যখন কষ্ট পাচ্ছিলেন এবং উনি যখন জল চাইছিলেন, খাবার চাইছিলেন, কোনো একটা সময় উনি বোধহয়, মানে এটা মানুষের পক্ষে সম্ভব করা, উনি বোধহয় কোনো একটা সময় এই দুঃখে এবং কষ্টে এবং এই যে বিট্রেল ওনার সাথে হয়েছে, যে এত বছর উনি একা নন, ওনার গোটা ফ্যামিলি এত বছর ধরে ওনার ফ্যামিলি এই ভিলেজটাকে সার্ভ করেছেন, এবং একটা ছোট কারণে ওরা এরকম করাতে উনি হয়তো বা উনি কাজ করে গেছিলেন এই জায়গাটাকে, যে মানে যাতে মানে যারা এখানে আসবে বা যারা ইয়ে করবে তাদের এরকম হবে। এবং ওনার বিশ্বাস, যিনি গল্পটা বলেছেন অরবিন্দকে, ওনার বিশ্বাস যে হেমিকা দেবী রাগে, দুঃখে এবং বিট্রেলে কোনো একটা ব্যাপারে উনি এখনো বেঁচে আছেন ইন দ্য সেন্স লাইক উনি এখন ওইরকম স্পিরিট হয়ে গেছেন, এবং যে মার্ডার্স গুলো হয়েছে সেগুলো উনি করেছেন। তার কারণ হচ্ছে যারা মার্ডার্ড হয়েছে তারা ওই 20-25টা ফ্যামিলির লোকজন, গ্রামের কিন্তু অন্য লোকেদের কখনো কিছু হয়নি, কারণ যারা ইনভলভ ছিল না তারা যদি কোনো কারণে, মন্দিরে তো কেউ যেত না এই ঘটনা হওয়ার পরে, কারণ ওরা ওই বডি ওখান থেকে সরায়নি, ওই বডি ওখানেই গলেছে, পচেছে, এবং উনি ওইখানেই ধুলো হয়ে গেছেন, মানে ওনার না শেষকৃত্য হয়েছে, না কোনো শান্তি সস্থান হচ্ছে, কিচ্ছু করেনি। তো গ্রামের লোকেরা এমনিতে ওখানে যেত না, কিন্তু ওই 20-25টা ফ্যামিলির বাইরে যদি কোনো বাচ্চা কাচ্চা বা কোনো ছেলে মেয়ে বা কোনো লোক ভুলে ভটকে বা এরকম করে যদি কৌতূহল এত বেশি হয় মন্দিরে পৌঁছে যেত, তবে তাদের একটা কিছু হতো, যে তারা পড়ে যেত, পা ভেঙে গেল, হাত ভেঙে গেল, কিন্তু তাদের কোনো জীবন নাশ হয়নি। কিন্তু এই 20-25 জনের ফ্যামিলির মধ্যে ঘুরে ঘুরে কোনো না কোনো ফ্যামিলি মেম্বার এইরকম মন্দিরের আশেপাশে এরকম একটা অদ্ভুত মৃত্যু হয়েছে, এবং প্রত্যেকটা মৃত্যু এরকম গলা কেটে হয়েছে। গ্রামের অনেক লোকে বলেছে যে তারা হেমিকা দেবীকে দেখেছেন জঙ্গলের আশেপাশে, মন্দিরের আশেপাশে, এবং তার একটা যে অতৃপ্ত আত্মা, তার যে একটা অতৃপ্ত এবং বিট্রেড আত্মা যে ওখানে আছে, ওরা একদম পুরোপুরি বিশ্বাস করে। ব্যাপার হচ্ছে যে অরবিন্দ কোনো ক্লু পায়নি যে কে রঘুনাথকে মেরেছিল, এবং অনেক তোমার ইনভেস্টিগেশন করার পরে he had absolutely no idea, এবং 2016 পরে অরবিন্দ বলেছে যে 2018, 19, 20, 22 এবং লাস্ট ও জানে 2023 ওখানে লোকজন মারা গেছে। এক্স্যাক্টলি কত লোকজন আমি জানি না, বাট দিস সিলসিলা বলতে পারো, বা দিস থিং হ্যাজ কন্টিনিউড দেয়ার। এবং গ্রামের লোকেরা মনে করে যে যতদিন না ওনার রাগ শান্ত হচ্ছে, বা যতদিন না ওই কার্সটা উঠছে, বা যতদিন না ওই 20-25টা ফ্যামিলি শেষ হয়ে যাচ্ছে, হোয়াট এভার কামস ফার্স্ট, ততদিন এইটা চলতে থাকবে। নাও তোমরা বলতে পারো যে পুলিশ ঠিক মতো কাজ করেনি, বাট আমি যতদূর ওকে জানি, যতদূর আমি চিনি, হি ইজ আ ভেরি সৎ অনেস্ট অফিসার, কাজ ঠিক মতনই করে, এবং যতটা সম্ভব কাজ করেছে, বারবার করে ওই গ্রামে গেছে, ইনভেস্টিগেশনের চেষ্টা করেছে, লোকজনকে ধরেছে, কিন্তু অ্যাকচুয়ালি কোনো ক্লু পাইনি। দেয়ার ওয়াজ নো ক্লু অ্যাজ টু মানে ও যে খুন হলো, সেই মানে কি দিয়ে খুন হলো সেটা বোঝা যায়নি, কেন গেছিল সেটা কেউ জানে না। there has been no idea as to ওনার পরে, রঘুনাথের পরেও যারা মারা গেছে তাদের কোনো ক্লু পাওয়া যায়নি। সো এটা তোমরা ভূতের গল্প বলবে না, এটা তোমরা একটা ক্রিমিনাল গল্প বলবে, আই ডোন্ট নো, বাট আই ফাউন্ড ইট ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড আই থট দ্যাট আই শুড শেয়ার ইট উইথ ইউ। সো এটা ছিল আমার প্রথম গল্প। তোমরা বলো কেমন লাগছে, আমি চেষ্টা করছি দেখতে যে তোমরা কি কমেন্ট করছো। ওকে, সো আই এম গোইং টু সে হাই again. Okay. Okay, অনেকগুলো এসেছে, দাঁড়াও। ওকে, আমি লাস্টে, আচ্ছা তাপসী, হ্যালো। অমৃতা, আমার মুখটা ফোলা লাগছে, আমি মোটা হয়ে গেছি তাই মুখটা ফোলা লাগছে। অমৃতা,
Ishani, hello. Good evening, Geeta Di. Thank you. Good evening, Tonu. Hello, Priyadarshini. Sucharita, hi. Thank you, Priyadarshini. আচ্ছা, তোমরা এসেছো সকলে, ভেরি গুড। থ্যাংক ইউ, গল্প শোনার জন্য সব কাজ কমপ্লিট করে বসে আছো, গ্রেট। হ্যালো ইন্দ্রাণী। কার যোগার ছবিগুলো? ইন্দ্রাণীর, হ্যাঁ। অমৃতা বলছে পুলিশের উপরে ভরসা কোনোদিন নেই। মা, এটা বলা উচিত নয়। দিস ইজ নট ফেয়ার। দে ডু আ লট অফ ওয়ার্ক, ট্রাস্ট মি, অ্যান্ড দে হ্যাভ আ ভেরি থ্যাঙ্কলেস লাইফ। এই যে রাস্তায় দিনের পর দিন ছুটি নেই, ছাটা নেই, যে কোনো মানে আমাদের যে কোনো ফেস্টিভ্যাল হচ্ছে, যে কোনো দিন হচ্ছে, দিন রাত এরা এখানে ডিউটি দেয়। ইটস নট ফেয়ার টু সে দ্যাট ভরসা নেই। হ্যাঁ, ঠিক আছে, একটা পপুলেশনের জন্য the amount of police we need, we don't have that kind of police, so let's not just put a generalistic statement about them. হ্যাঁ, ঠিক বলেছ অরূপা, করতে পারি না, ইট ইজ নট পসিবল। দেখো, একটা জায়গায় গিয়ে তো ওদেরকে একটু র্যাশনাল থাকতে হবে, সেই জন্য ওরা সুপারন্যাচুরাল ইনসিডেন্টকে অ্যাকনলেজ করতে পারবে না। হ্যালো সুকল্যাণ। ছবি হেজি আসছে এখনো, আমি বুঝতে পারছি না। আমি কিন্তু কিছু দেখতে পাচ্ছি না, সেই জন্য বুঝতে পারছি না। আচ্ছা, না, তোমার বুঝি অরবিন্দ স্বামীকে খুব পছন্দ, অমৃতা? হ্যাঁ, করতে পারো। জঙ্গলে গিয়ে থাকা কিন্তু ইজ আ গুড এক্সপিরিয়েন্স জঙ্গলে। হ্যালো নাসরিন, কেমন আছো তুমি? হ্যালো মুক্তা, হ্যালো রানু, হ্যালো তন্দ্রা। আচ্ছা, এই মরেছে। হ্যাঁ, সব প্রফেশনে ভালো খারাপ আছে। হ্যাঁ সুচরিতা, ইউ আর রাইট, এটা একটা দেবীর অভিশাপেরই। আমার মনে হয় যে কোনো লোককে, কোনো মানুষকে যদি এত কষ্ট দিয়ে তুমি মারো, মানে কোনো বিনা কারণে, মানে ওনার তো সেরকম কোনো দোষ ছিল না, তাহলে পরে তার একটা অভিশাপ তো লাগবেই। মানে সেটা জেনারেশনাল অভিশাপ হয় কিনা আমি জানি না, বাট এটাতে তো আমার তাই শুনে মনে হচ্ছে। ঠিক কথা অরূপা। ওকে, তো আমি আবার সব দেখবো, কারণ অনেকগুলো মেসেজ এসছে, সবগুলো দেখতে পাচ্ছি না এখনই, মানে সবগুলো পড়তে পাচ্ছি না। আর তোমরা আছো, খুব ভালো লাগছে। সো আই উইল গো টু মাই নেক্সট গল্প, হুইচ ইজ অলসো কোয়াইট নাইস। আমার মনে হয় তোমাদের ভালোই লাগবে। আজকে আমাদের এখানে না একটু ঝড় হচ্ছে, বৃষ্টি এখনো হয়নি, ঝড় হচ্ছে। সো অল পুট টুগেদার দ্য ওয়েদার ইজ একটু ভূতের গল্পের মতনই ওয়েদার। বৃষ্টি না হলেও বাইরে বেশ ভালো ঝোড়ো হাওয়া দিচ্ছে। সেই জন্য তার সঙ্গে শুরু করছি আমার দ্বিতীয় ইনস্টলমেন্ট অফ গল্প। এই গল্পটা আমার এক বন্ধু আছে অর্জুন, তার কাছে শোনা। এটা হচ্ছে তার পার্সোনাল এক্সপিরিয়েন্স। এই গোটা এক্সপিরিয়েন্সটাও তার বেশ কয়েক বছর আগে হয়েছে, মানে কোভিডের আগে বলতে পারো। কোভিডের আগের ঘটনা এটা, মানে 2019-20 ঘটনা। তো এখন শুনলাম, আমি জানতে পারলাম। সো তোমরা নিশ্চয়ই জানো যে দিল্লি থেকে হিলস আর ভেরি ক্লোজ, মানে দি ক্লোজেস্ট ইজ সিমলা, দেরাদুন, এইসব জায়গাগুলো 5 থেকে 6 ঘন্টার মধ্যে পৌঁছানো যায়। দিল্লি থেকে ড্রাইভেবল ডিস্টেন্সে 5-6 ঘন্টার মধ্যে পৌঁছে যায় এইসব জায়গাগুলো। মানে দেরাদুন ইজ অ্যান ওভারনাইট ট্রেন, বাট অ্যাকচুয়ালি তুমি যদি ড্রাইভ করে যাও, তাহলে মোটামুটি ভালো ড্রাইভ করলে 6-7 ঘন্টার মধ্যে তুমি দেরাদুন পৌঁছে যেতে পারবে। সো লোকে প্রচুর ছুটি কাটাতে এরকম হিল স্টেশন যায় এখানকার লোকেরা, বা মানে যারা দিল্লিতে আসে তারা অনেকেই হিলসে যায়, এবং অনেকেই ড্রাইভ করে যায়, অনেকে ড্রাইভ করে যেতে পছন্দ করে। তো লট অফ পিপল ড্রাইভ টু অল দিস ডিফারেন্ট, মানালি, শিমলা, মানালি, কুলু,
অ্যান্ড অলসো চণ্ডীগড়ের দিক থেকে তুমি হিলসে যেতে পারো, চেল আছে ওইদিকে, ইত্যাদি ইত্যাদি জায়গা। আর তারপরে তো তোমার উত্তরাখণ্ড শুরু হয়ে যাচ্ছে। সো যারা জেনারেলি দিল্লিতে থাকে এবং যারা দিল্লিতে ধরো অনেক বছর আছে বা মানুষ হয়েছে দিল্লিতে, দে আর ইউজ টু দ্য কোল্ড অফ দিল্লি, এবং তাদের কাছে মাউন্টেন্সের কোল্ডটা অতটা লাগে না। সেই জন্যে তারা যারা কি বলবো তোমাকে যারা বেসিক্যালি লোকালস এবং যারা হিলসে গিয়ে অভ্যস্ত, তারা হিলসে যেতে চায় সবসময় তোমার অফ সিজনে। বুঝতেই পারছো, এখন অবশ্য খুব অফ সিজন পাওয়া মুশকিলের ব্যাপার, কিন্তু তাহলেও অফ সিজন আছে। অফ সিজনে তারা যেতে পছন্দ করে। তার কারণ হচ্ছে যে সিজনে তো টুরিস্ট অনেক আসে, মানে প্রচুর টুরিস্ট আছে, এত টুরিস্ট আসে যে সিমলার মতো জায়গা গরম হয়ে যায়। মানে ওখানে গিয়ে তুমি ঠান্ডা জামা পরতে পারবে না, লোকের গরমে গোটা জিনিসটা গরম হয়ে যাচ্ছে। সো তারা মোটামুটি অফ সিজনে যেতে পছন্দ করে। এই ধরো নভেম্বর ডিসেম্বর মাসে তারা যেতে পছন্দ করে, যখন একদম ভীষণ ঠান্ডা, খুব টুরিস্টটা অনেকটা কমে যায়, মানে লোকের পক্ষে যাওয়া সম্ভব হয় না তখন, অনেক কারণে, শুধু ঠান্ডার জন্য না, লোকের পরীক্ষা থাকে, ইত্যাদি 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 অনেক রকম জিনিস থাকে। সো এই অর্জুনের অভ্যেস ছিল এইরকম অফ সিজনে হিলসে যাওয়া। ও মাঝে মাঝে যখনই ছুটি ছাটা পেত বা ছুটি ছাটা নিয়ে নিত, যখনই ওর একটু কি বলবো তোমাদের একটু যখন মানে ব্রেক নেওয়ার ইচ্ছে হতো, ও এরকম গাড়ি চালিয়ে চলে যেত, মানে কোনো রকম বুকিং ফুকিং না করে চলে যেত, গিয়ে ওখানে কোথাও না কোথাও থেকে যেত, জায়গা টায়গা পেয়ে যেত। আর একা মানুষ যাচ্ছে, একটা ছেলে যাচ্ছে, অত ওর কোনো ইয়ে ছিল না। তো এরকম একটা উইকেন্ডে এরকম বোধহয় বৃহস্পতি মানে সরি শনিবার রোববার সোমবার ছুটি আছে, তো ও শুক্রবারটা মানে হাফ ডে মতন নেয়, মানে ভাবে যে হাফ ডে মতন নিয়ে বেরিয়ে যাবে, তাতে ও শনি রবি সোম 3টে পাবে, মঙ্গলবার ফিরে আসবে, কথা হয়ে যায়। কিন্তু সেই দিনকে কোনো কারণে ওর বেরোতে বেরোতে, মানে কাজকর্ম শেষ করে বেরোতে বেরোতে, বুঝতেই পারছি 6-7 ঘন্টার ড্রাইভ বলছি আমি, তাহলে মানে ও ও ও ভেবেছিল যে ও এই 2-3টের সময় বেরিয়ে যাবে, ও 9টা-10টার মধ্যে পৌঁছে যাবে দেরাদুন, ঠিক আছে। কিন্তু কোনো কারণে ওর 2-3টের সময় বেরোনো হয়নি, প্রায় ওর বেরোতে বেরোতে হয়ে যায় প্রায় 7:30-8টা। এবার সকলে যারা মোটামুটি পাহাড়ে ড্রাইভ করে অভ্যস্ত বা যারা পাহাড়ে ড্রাইভ করে বা যেখান থেকে যারা যায়, তারা সকলেই মোটামুটি দিনের বেলা ট্রাভেল করতে পছন্দ করে। 6টা 7টা 8টা 9টা ইজ দ্য ম্যাক্সিমাম টাইম যে তারা যেতে পছন্দ করে। প্লাস তোমাদের বললাম এটা মোটামুটি অফ সিজন, দিস ইজ দ্য মানে বর্ষাকাল একটা অফ সিজন মতন হয় পাহাড়ে, কারণ ভীষণ ধস নামে। আর সেকেন্ড হচ্ছে শীতের সময়, ইটস টু কোল্ড টু গো দেয়ার, সো অনেক রাস্তাও বন্ধ হয়ে যায়। তো ও মানে সন্ধ্যেবেলাটা কেউ ঠিক প্রেফার করে না, কিন্তু ওর যেহেতু একটা ইয়ে চেপে গেছিল যে না আমি যাবই যাব, আমাকে যেতেই হবে, আমাকে বেরোতেই হবে, ওর একটা কিরকম রোগ চেপে গেছিল, মাঝে মাঝে হয় আমাদের। তো ও 7:30টার সময় বলছে কি আর হবে, পৌঁছে যাব, মানে 1টা 2টো 3টে নাগাদ পৌঁছাবে, বাট ইটস ওকে, আইল গো। তো বেরিয়ে গেছে। এবার বেরিয়ে গিয়ে মোটামুটি সিটি থেকে তো ট্রাভেল করতে করতে হাইওয়ে, এখন তো হাইওয়ে অনেকটা এগিয়ে গেছে, তো অতটা অসুবিধা কিছু হয়নি। কিন্তু তারপরে যখন তোমার হিল টেরিটরিতে ঢুকে গেছে, যখন তোমার মানে ফুট হিলস থেকে যখন একটু আপার হিলসে উঠে গেছে, যেখানে রাস্তাটা এরকম ঘোরানো হয়ে যায়, সেখানে তো আর কেউ নেই, এবং যেহেতু অফ সিজন গাড়ি চলা খুব কম হচ্ছে ওখানে, তখন ওর আস্তে আস্তে একটু ভয় লাগতে শুরু করে, লিটারালি। তার কারণ হচ্ছে যে অনেক সময় গাড়ি চালালে একটু কোম্পানি থাকলে ভালো হয়, তো আর বলতে পারো যে সারাদিন কাজ করার পরে, তারপরে সারা হপ্তাহ কাজ করার পরে একটু টায়ার্ডনেসও ছিল। সেদিনকে রাত্রিটা, শুক্রবার রাত্রিটা, for some reason the road was unusually quiet, মানে খুবই কম ট্রাফিক ছিল, কোনো একটা কারণে খুবই ট্রাফিক ছিলই না বলতে পারো। আসতে মানে ডিস্টেন্সে ও দেখছে যে 1-2টো করে গ্রাম বেরিয়ে যাচ্ছে, তার একটু আলো, কারণ সবসময় তো হাইওয়েতে সবসময় ওরকম মানে হিল হাইওয়েতে সবসময় যে তুমি আলো পাবে, কিন্তু আলোটা ঠিক এখানকার শহরের মতন আলো হয় না। সেই জন্যে
সেই জন্য একটা কিরকম একটা অদ্ভুত আলো ছায়ার মধ্যে ও ট্রাভেল করছে। প্লাস বুঝতেই পারছে যে রাত যতটা বাড়ছে গোটা জিনিসটা আরো ঠান্ডা হয়ে যাচ্ছে, এবং পাহাড়ের দূর থেকে দূর পর্যন্ত কোনো লোক নেই, কেউ আসছে না, কোনো গাড়ি আসছে না, ওর পেছনে কোনো গাড়ি যাচ্ছে না, মানে একটা অদ্ভুত সেন্সেশন হচ্ছে ওর। এই করতে করতে কি হয়, মানে ওই গাড়িটা যে এরকম ঘুরে যায়, এরকম ঘুরতে ঘুরতে এরকম একটা জায়গায় চলে এসেছে, সেখানে মানে ও দেখছে, দূর থেকে দেখছে যে বেশ অনেকটা জায়গা অন্ধকার, মানে হয়তো কোনো কারণে ওখানে স্ট্রিট ল্যাম্প গুলো ভেঙে গেছিল বা রিপেয়ারের জন্য খারাপ হয়ে গেছিল, রিপেয়ার হয়নি, এরকম অনেক সময় হয়, বিশেষ করে টুরিস্ট সিজনের পরে। তো বেশ অনেকটা, মানে এই লাইট, তারপরে আর কোনো লাইট দেখতে পাচ্ছে না, যা লাইট শুধু ওর হেডলাইটের আলোতে। সো একটু তো আননার্ভিং ব্যাপার, তার কারণ হচ্ছে একদিকে মাউন্টেন আর একদিকে হচ্ছে খাদ, মানে একটু এরকম হলেই গাড়ি একদম পুরো ঠাস করে নিচে পড়ে যাবে, তুমি যতই সাহসী হও একটু ভয় লাগবে। এবং শীতের দিন যখন গাড়িটা চালাচ্ছে, যদিও হিটার অন করে গাড়ি চালাচ্ছিল, তবুও গাড়ির মধ্যে ওর যেন কিরকম ঠান্ডা ঠান্ডা লাগতে শুরু করে, মানে ওর জন্য মনে হয় যে হিটারটা ঠিক মতন কাজ করছে না, মানে গাড়ির হিটার ঠিক মতো কাজ করছে না, মানে কিরকম কাঁচের মধ্যে ফ্রস্ট জমে যাচ্ছে, একটা কিরকম মুখ দিয়েও ভেপার বেরোতে শুরু করেছে, একটা কিরকম মানে অদ্ভুত সেন্সেশন হচ্ছে। মানে ও ঠিক মানে সাহস পাচ্ছে না গাড়িটা কোথাও দাঁড় করাবে, একটু সিগারেট খাবে, একটু বুদ্ধির ঘোড়ায় ধোঁয়া দেবে, বা একটু নিজের সাহস করবে, মানে গাড়িটাকে দাঁড় করানোর মতো সাহস পাচ্ছে না। তো এই সময় হঠাৎ ওর মনে হয় যে এরকম গাড়ি চালাচ্ছে, তো ধরো এরকম গাড়ি চালাচ্ছে, এবার ওর মনে হয় যে ওর এই দিক থেকে কিছু একটা বেরিয়ে গেল, মানে কেউ যদি এরকম করে বেরিয়ে যায় ওর পাশ দিয়ে, কিন্তু ওই পাশটাতে তো খাদ, এখান দিয়ে কি করে কেউ বেরোবে, মানে ও ভাবছে কি আমি কোনো আলো দেখলাম, যেটা আলোটা এরকম কনকেভ ভাবে গেল, সেটা আমি আলো দেখতে পাচ্ছি, বুঝতে পারছি না, মানে ভীষণ আননার্ভিং লাগছে। তখন ও একটু গাড়িতে রেডিও চালানোর চেষ্টা করছে, যে যদি কোনো লেট নাইট রেডিও স্টেশন পায়, একটা মানুষের গলার আওয়াজেও তো একটা ভরসা আছে, সেটা করার চেষ্টা করছে, কিন্তু সেটাও হচ্ছে না। তখন ওর হঠাৎ একটা এরকম সেন্সেশনে মনে হয় যে ওর সঙ্গে কেউ একজন আছে, এবং ও খুব ভয় ওর যে রিয়ার ভিউ মিররটা সামনে, মানে ও 100% বলছে যে আমি সেদিনকে এক্সপেক্ট করছিলাম যে আমার পেছনের সিটে কেউ বসে আছে, মানে ওর মাথায় ওটা ঢুকে গেছিল। এবং যেহেতু ও পাহাড়ে অনেক বেশি যেত, ও এইসব গল্প পাহাড়িদের কাছ থেকে অনেক শুনেছে, এবং বিশ্বাস না করুক মানে কোথাও না কোথাও ও অবিশ্বাস করতো এরকম নয়। তো তারপরে মানে কত সাহস, দেখেছে কেউ নেই, পেছনের সিটে কেউ নেই, তো পেছনের এরকম দেখছিল, পেছনের সিটটা দেখছিল, তো সামনের দিকে তাকাচ্ছিল না, বুঝতে পারছি যে ও রিয়ার ভিউ মিররে দেখছিল। করতে করতে হঠাৎ যখন সামনের দিকে তাকিয়েছে, তখন দেখছে বেশ দূরে, এবার অন্ধকারের মধ্যে হঠাৎ দূরে ওর মনে হচ্ছে যে কোনো একটা কিছু এরকম, মানে একটা কিছু আছে, একটা কোনো কিছু আছে, এটা মানে একটা মানুষ কি মানুষ না সেটা ও বুঝতে পারেনি, কিন্তু কিছু একটা আছে। এবং ও মানে ও গাড়িটাকে না স্লো করে দেয়, ওর কি একটা মনে হয় ও গাড়িটা যে স্পিডে যাচ্ছিল সেই স্পিডটা থেকে অনেকটা স্পিড লো করে দেয়, মানে আস্তে 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 যাচ্ছে। ও যত এগোতে ওই হোয়াট এভার দ্যাট ওয়াজ ওর তার কাছে আসে, ওর সিরিয়াসলি মনে হয় যে ওটা একটা মহিলা যে দাঁড়িয়ে আছে, এবং মহিলা ওর দিকে ঘুরে এরকম করে হাত এরকম করার চেষ্টা করছে, মানে অনেকটা দূরে যদি কেউ দাঁড়িয়ে তোমাকে হাতটা এরকম করে বা হাতটা এরকম করে, ওর মনে হয়েছিল, হি ইজ নট শিওর দ্যাট হি অ্যাকচুয়ালি স দ্যাট, বাট ওর মনে হয়েছিল। এবং ওই জিনিসটাতে ও এত ভয় পেয়েছিল যে ও মানে একদম গাড়িটাকে ধরে অ্যাক্সিলারেটরের উপরে পা দিয়ে, মানে ও ঝাঁ করে ওই জায়গাটা থেকে বেরিয়ে গেছিল, মানে ও চিন্তাও করেনি যে ও পড়ে যেতে পারে বা ওর গাড়ির অ্যাক্সিডেন্ট হতে পারে, মানে ভয়টা ওর এত বেশি ছিল যে হি জাস্ট ড্রোভ থ্রু দ্যাট, মানে ওর মনে হলো যে ও বললো যে আমার মনে হলো যে আমি একটা পুরো ধোঁয়ার মধ্যে দিয়ে ওইদিকে বেরিয়ে গেলাম। এবং যতক্ষণ না ও পরের গ্রামটা দেখতে পেয়েছে, যেখানে ও ড্রাইভ করে যেতে পারে, গ্রাম দেখতে পেয়েছে, সেখান পর্যন্ত ও গ্রামে গিয়ে গ্রামের মধ্যে গিয়ে গাড়িটা দাঁড় করে হর্ন টিপে দিয়েছে, মানে একদম হর্ন বাজিয়ে দিয়েছে।
হুম। এবং ঘন্টা বাজিয়ে দেওয়ার পরে অবশ্যই বুঝতে পারছো, মিডল অফ দ্য নাইট লোকজন ঘুমিয়েছিল, তারা বেরোনোর আগে ওর যে রেডিওটা, হঠাৎ রেডিওটাতে একটা ক্র্যাকলিং মতন সাউন্ড হয়, যে মানে ধরো তুমি একটা স্টেশন খোঁজার চেষ্টা করছো কিন্তু পাচ্ছ না, মাঝখানে যে এফএম এর মাঝখানে যে স্ট্যাটিকটা হয় সেই স্ট্যাটিকটা হচ্ছিল, FM টু FM বা AM এর যে স্ট্যাটিকটা হয় সেই স্ট্যাটিকটার সময় হঠাৎ ওর মনে হয় কেউ ওই রেডিওর মধ্যে দিয়ে কেউ বলছে রাহুল, রাহুল। ওর নাম তো রাহুল নয়। তো ওর মনে হয় যে ওটা শুনে ততক্ষণে 2-4 জন লোক গ্রাম থেকে বেরিয়ে এসে কি হয়েছে দেখার, মানে লাঠি ছোটা নিয়ে বেরিয়ে এসছে ওই রকম আওয়াজ টাওয়াজ শুনে। তখন ও ওদেরকে বলেছে যে দেখো, মানে ওর মুখ চোখের চেহারা দেখে ওরা বুঝতে পেরেছে। তখন ওরা বলেছে এসো এসো বাবুজি এখানে বসো। না, পাহাড়ের লোকেরা খুব ভালো হয়, অ্যাকচুয়ালি পাহাড়ের লোকেরা খুব ভালো হয়। ওকে গরম চা করে দিয়েছে একজন, মানে চা না সরি, গরম দুধ এনে দিয়েছে ওকে দুধ খাওয়ার জন্যে। তারপরে ওকে মানে এই যে জিনিসটা বলছি, এটা মোটামুটি ও দেরাদুন সিটির কাছাকাছি পৌঁছে গেছিল, দেরাদুন পৌঁছানোর কিছুক্ষণ আগে। হ্যাঁ, এটা যদিও দিল্লি দেরাদুন হাইওয়ে, তা ও দেরাদুনের কাছাকাছি পৌঁছে গেছিল, মানে দেরাদুন ওয়াজ ভেরি ক্লোজ টু হিম অ্যাট দ্যাট টাইম। তখন ওই গ্রামের লোকেরা বলে কি হয়েছে, তখন ও বলে ওদেরকে যে আমার এরকম হয়েছিল, আমার এরকম মনে হয়েছিল, মানে আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, কিন্তু আমার এরকম মনে হয়েছিল। তখন ও গ্রামের লোকেরা বলে যে না বাবু তুমি কিছু ভুল শোনোনি, তারপরে ও না কিছু ভুল দেখোনি। তখন ও বলে মানে তার মানে কি, বলছে না এরকম কিছু একটা আছে। তো তখন হঠাৎ ওর মনে পড়েছে, ও বলছে যে রাহুল কন হ্যাঁ, রাহুল কে? ওই গ্রামের লোকেরা সবাই ওর মুখ চাওয়াচাই করছে, চাওয়াচাই করে তখন একজন বলেছে যে ঠিক আছে আজকে ছেড়ে দাও, রাত্রিবেলা তুমি শুয়ে পড়ো, আমরা তোমাকে কালকে সকালে বলবো এটার ব্যাপারে। কারণ ও ভেবেছে যে হ্যাঁ মানে আর পাচ্ছে না, ওর তখন শরীরে আর দিচ্ছে না, এত অ্যাড্রিনালিন হয়েছে, এটাতে রাশ হয়েছে, এত জোরে গাড়ি চালিয়ে এসছে, মানে ও চিন্তা করতে পারছে না যে ও বেঁচে আছে ওই রাস্তা দিয়ে ওরকম করে গাড়ি চালিয়ে। ও তখন ও বলছে ঠিক আছে আমি কোথায় ওখানে ছোঁয়ার জায়গা দিয়েছে, মানে কারোর বাড়িতে ও শুয়ে পড়েছে। তো শুয়ে টুয়ে পড়েছে, তার পরের দিন সকালবেলা উঠে, মানে সকালবেলা উঠে ওর একটু ভালো লাগছে, তখন সকালবেলা উঠে ওর মনে হচ্ছে না গোটা জিনিসটা আমি বেশি ভয় পেয়ে গেছিলাম, হ্যানা ত্যানা এই সেই। তখন সকালবেলা উঠে যা হয় সূর্যের আলোতে তোমার তখন মনে হয় সবকিছুই ঠিকঠাক আছে। তখন গ্রামের লোকেদের সঙ্গে, মানে ওই যার বাড়িতে ছিল এবং তার পাশের 2-1 জন এসছে, তারপরে কথাবার্তা শুরু হয়েছে। তখন ওরা বলেছে যে বাবু এই হাইওয়ের এই স্ট্রেচটা এখানে এরকম প্রবলেম আছে। কি প্রবলেম আছে? বলছে যে তুমি রাহুল রাহুল শুনেছিলে তো, তোমাকে বলছি কি হয়েছে। এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল অনেক বছর আগে, একটা ছেলে আর একটা মেয়ে। ছেলেটার নাম ছিল রাহুল, আর মেয়েটার নাম ছিল আভনি। আগেন আই হ্যাভ চেঞ্জড অল দ্য নেমস, বাট জাস্ট তোমাদের রেফারেন্সের জন্য বলছি, আভনি আর রাহুল। তো ব্যাপার হচ্ছে যে ওরা কাপল ছিল, আভনি আর রাহুল ওয়াজ এ কাপল, এরা কাপল। এবং আভনিকে রাহুল বিয়ে করেছিল শুধু আভনির পয়সার জন্য, কারণ ওর বাবা মার একমাত্র মেয়ে ছিল এবং ওর বাবার অগাধ সম্পত্তি ছিল, এবং সেই জন্য বিয়ে করেছিল। এবং কোনো একটা দিন যেদিনকে ও মানে ওরা মানে এই দিল্লি এবং দেরাদুনের মধ্যে যাতায়াত করতো, বাড়িঘর এরকমই ছিল, মানে ওদের কিছু প্রপার্টি দেরাদুনে ছিল, কিছু প্রপার্টি দিল্লিতে ছিল, তাই নিয়ে যাতায়াত করতো। এবং কোনো একটা দিন যেদিনকে আপনি বেরোতে চায়নি বা যেতে চায়নি, ওর শরীরটা ভালো ছিল না বা সামথিং লাইক দ্যাট, রাহুল ওকে জোর করে বলে যে না না চলো আমার খুব দেরাদুন যেতে ইচ্ছা করছে, ইত্যাদি ইত্যাদি করে এরকম আসে। এবং সেটাও এরকম ঠান্ডার মানে সময় ছিল, ঠিক নভেম্বর মাস না হলেও ঠান্ডার সময় ছিল। এবং তোমরা হয়তো জানো যে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে অনেক সময়, এবং অনেক সময় না প্রত্যেক বছরই প্রায় ডিসেম্বর অথবা জানুয়ারি মাসে আমাদের এখানে খুব বৃষ্টি হয় শীতের দিনে মাঝে মাঝে। এবং ওই বৃষ্টিটা ভীষণই সাংঘাতিক একটা বৃষ্টি, ইটস লাইক মানে শিল পড়া বৃষ্টি হয়,
এবং প্রচন্ড ঠান্ডা পড়ে যায় তারপরে। সো সেদিনকে ওই যেদিনকে আপনি বেরোতে চাইনি কিন্তু রাহুল ওকে জোর করে নিয়ে এসেছিল, সেদিনকেও বৃষ্টি পড়ছিল এবং এটা কেউ জানে না যে সত্যি সত্যি রাহুল এই কাজটা করেছিল না অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্ট হয়েছিল, নোবডি নোজ। কিন্তু ওদের ওখানে ওই জায়গাটাতে যেখানে ও ওই যাই দেখে থাকুক কোনো একটা মহিলার মূর্তিকে, ওই খানটাতে ওদের অ্যাক্সিডেন্ট হয় এবং অ্যাক্সিডেন্টে রাহুলের গা হাত পায়ে লাগে, পা হাত পা ভেঙে যায়, কিন্তু ও বেঁচে যায়, কিন্তু আপনি মারা যায়, স্পট ডেড হয়ে যায়। এবং এমন ভাবেই ও মারা যায় যে ওর বডি মানে বডিকে চেনাও মুশকিল হয়ে গেছিল, মানে এমন ভাবে পড়েছিল এবং ম্যাঙ্গেলড হয়ে গেছিল গাড়ির সঙ্গে। এবং তারপর থেকেই এখানে এরকম একটা জিনিস দেখা যায়। অবভিয়াসলি রাহুলের কি হয়েছিল সেটা এরা জানে না, কিন্তু এরকম প্রায়শই রাত্রিরের দিকে শীতের দিনে বা এরকম কোনো দিনে অনেক ইয়াং ছেলে যারা এই রাহুলের বয়সী, যেরকম অর্জুন ওয়াজ অ্যাট দ্যাট টাইম রাহুলস এজ about 30+ একটু এজের, তাদের ওখানে এরকম অস্বাভাবিক অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেকে তাতে খুব গুরুতরভাবে জখম হয়েছে এবং অনেকে মারা গেছে। সো মানে কেউ যদি অনেকে রাহুল অর্জুনের মতন বেঁচেও গেছে, কিন্তু তাদের তারা প্রচন্ড ভয় পেয়েছে এবং এরকম হয়েছে। এটা হচ্ছে ওদের ধারণা, ওখানকার যারা গ্রাম আছে, গ্রামবাসীরা যারা আছে ওই গ্রাম এবং আশেপাশের গ্রামে, তাদের ধারণা যে এটা হচ্ছে আপনি স্পিরিট যে আগেন অতৃপ্ত এবং যার সঙ্গে হয়তো কোন রকম খারাপ কিছু হয়েছিল, কারণ ওরা ফর শিওর তো জানে না গল্পটা কি, ওরা জাস্ট এইটুকুটুকু উপরে শুনেছে। কারণ এরকম অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যেরকম খবর বেরোয় মিডিয়া থেকে, যেরকম লেখে বা পুলিশের কাছ থেকে শুনে, যেটুকু শুনেছে এইটুকু শুনেছে। সো ওদের ধারণা যে ও এখনো ওখানে আছে এবং মাঝে মাঝে কিছু রাত্রে ও বেরোয়, হয়তো ও রাহুলকে খুঁজছে এবং লোকের মধ্যে ও রাহুলকে পায়, হয়তো সেই জন্য এরকম কাজ করে, আই ডোন্ট নো। বাট টু বি ভেরি অনেস্ট, অর্জুন বলেছে যে এই ঘটনা হওয়ার পর থেকে ও কখনো রাত্রিবেলা ওই রাস্তা দিয়ে গাড়ি চালায় না, কখনো চালায় না। হি হ্যাজ লার্নড আ লেসন, থ্যাংক গড ফর ইট, দ্যাট হি উইল গো আ ডে আর্লি অর হি উইল গো আ ডে লেট, বাট ও রাত্রিরে সন্ধ্যেবেলা 6টার পরে ওই রাস্তা দিয়ে ও গাড়ি চালায় না। হি ইজ নট গোয়িং টু টেক আ চান্স। সঙ্গে লোক থাকলে হয়তো আলাদা ব্যাপার, সেটা আমি ওকে জিজ্ঞেস করিনি, বাট একা গাড়ি চালানো ওখান দিয়ে ও বন্ধ করে দিয়েছে। So this was the other story of some kind of a sighting on highway. তোমাদের কেমন লাগলো ওরা তোমার বলো, আমি আবার একটা হাই লিখি, তবে হয়তো তোমাদের মেসেজগুলো পাবো। আশা করছি ভালো লেগেছে। Okay. সুচরিতা বলছে দুটো গল্পের মেইন কথা একটাই, বিনা কারণে ডোন্ট হার্ট এনিওয়ান, রেজাল্ট ভালো হয় না। ইয়েস, ট্রু। বিনা কারণে কেনই বা কাউকে হার্ট করবে কেউ? ভীষণ আনফর্চুনেট ইনসিডেন্ট। হ্যাঁ, খুব ভয় বাবা, আমি তো ওখানে অজ্ঞান হয়ে পড়ে যেতাম। তাপসী, একটু এসে বলো না, তুমি তো অনেকদিন আসো না, প্লিজ এসে একটু গল্প বলো একদিনকে, এরকম দার্জিলিং এর পথে কি হয় বা যেতে হয়েছে, প্লিজ এসে বলো। হ্যাঁ ইন্দ্রাণী, একা একা ড্রাইভ করা ইজ নট আ জোক। ঠিক কথা, ইলেকট্রিক আলো হ্যাঁ ইজ আ প্রবলেম, বিশেষ করে ওই দিকে তো তোমার দেহরাদুনের ওই দিকটাতে তোমার রাজা এবং Corbett দুটো there is the beginning of the Corbett and the other things also. ঠিক কথাই। না অরূপা, ওই মহিলার কোনো বংশধর ছিল না, she was not married, ওনার বংশতে আর কোনো লোক জীবিত ছিল না, actually she was the last one according to the villagers, so that is why I don't know.
তাপসী খুব খুব পছন্দের একটু খাবার কি গো, চালের রুটি। হ্যাঁ, চালের রুটি খুব ভালো খেতে। ওকে, আশা করি তোমাদের গল্প দুটো ভালো লেগেছে। আই হ্যাভ বিন এবল টু এন্টারটেন ইউ গাইজ অ্যান্ড হোপ টু সি ইউ সুন। আবার প্লিজ আমি সবাইকে বলছি যে যারা যারা লাইভে আসতে চাও তারা এসো, যারা লাইভ দেখো তারা একটু কমেন্ট, শেয়ার এবং একটা লাইক, ডিসলাইকও দিতে পারো, লাইক ডিসলাইক যা হয় দিও। ফেসবুকে আমাদের বন্ধুদেরও বলছি, যারা পরে শুনবে তাদেরকে বলছি, এবং ইউটিউবের বন্ধুদেরও বলছি যে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, সাবস্ক্রাইব করতে ভুলো না। কিছু লোকজনকে যদি অ্যাড করাতে পারো, তোমাদের যদি মনে হয় যে উই আর ডুইং আ গুড জব, তাহলে অ্যাড করিও। থ্যাংক ইউ সকলকে ফর কামিং অ্যান্ড লিসনিং আমার লাইভে। আজকের মতন এখানেই শেষ করছি, 10টা বেজে গেছে। সকলে প্লিজ খাওয়া দাওয়া করে নিও অ্যান্ড হ্যাভ আ নাইস উইকেন্ড। সামনে উইকেন্ড আসছে, হ্যাভ আ নাইস উইকেন্ড। সবাই ভালো থেকো। আমি জানি নেক্সট দুদিনে আরো লাইভের লোকজন আছে, প্লিজ তাদের লাইভগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করো, শোনার চেষ্টা করো, সঙ্গে থাকার চেষ্টা করো, এবং সবাই ভালো থেকো। ওকে, নমস্কার, গুড ইভিনিং অ্যান্ড বাই বাই।